নিজের 18তম জন্মদিনে আমার প্রেমিককে ফ্রেন্ডের স্বামী হিসেবে উপহার পাবো তা কল্পনাতেও আসেনি আমার। সকাল হতেই আমার ফ্রেন্ড অর্পি ফোন দিয়ে বলল আমার জন্য স্পেশাল বার্থডে গিফট আছে। তারপর ফোনে একটা ঠিকানা মেসেজ করে সেখানে আসতে বলে। স্বাভাবিকভাবে সেখানে যেতেই খেয়াল করে আমার 2 বছরের ভালোবাসা অহন অর্পির পাশে দাঁড়ানো, তাও বর সেজে। পুরো বাড়িটাও ছিল বিয়ের সাজে। আমাকে দেখে অর্পি দৌড়ে এসে বলল, অর্পি জানতো না অহনের কথা। তার সাথে আমার সম্পর্ক ছিল এটা কেউই জানতো না। অর্পির কথায় মলিন দৃষ্টি নিয়ে অহনের দিকে তাকাতেই খেয়াল করি তার চোখে পানি। রাগ হলো অহনের ওপর, সাথে কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে ভেতরটা। ইচ্ছে করছিল অহনকে দুটো থাপ্পড় মেরে জিজ্ঞেস করতে, কেন আমায় ধোকা দিলে? দোষ কি ছিল আমার? বিয়ের কার্য শেষ হতে আমি অহনের সাথে একান্ত কথা বলার সময় পাই। সে তখন ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। আশেপাশে তেমন কেউই ছিল না। আমি ওর সামনে গিয়ে থাপ্পড় মেরে দিই। কেঁদে দিয়ে জিজ্ঞেস করি, আমায় ধোকা কেন দিলে অহন? দোষ কি ছিল আমার? অহন আমার কথায় তেতে উঠল এক প্রকার। ঝাঁঝালো কণ্ঠে বলল, ধোকা? ধোকা তো আমি না, তুই দিয়েছিস। তোর যে এত ভয়ঙ্কর একজন প্রেমিক ছিল তা আগে বলিসনি কেন? মরতে মরতে বেঁচে আছি। অর্পিকে বিয়ে না করলে এতক্ষণ হয়তো তোর ওই সাইকো প্রেমিকা আমাকে কবরে পাঠিয়ে দিত। অহনের কথায় বাকরুদ্ধ আমি। কি বলছে এসব? আমার প্রেমিক? পরক্ষণে স্বাভাবিক হয়নি, নিশ্চিত নিজের দোষ থাকতে উল্টোপাল্টা কথা সাজাচ্ছে। আমি উঁচু গলায় বলি, একদম নিজের দোষ থাকতে মিথ্যে বলবে না অহন। আমি জানি তুমি নিজের দোষ থাকতে এসব বানিয়ে বলছো। আমার কথা শুনে অহন প্রত্যুত্তর করতে যাবে, ঠিক তখনই ওর ফোনে টুং করে মেসেজ আসার শব্দ হয়। ফোনের স্ক্রিনে তাকাতেই অহনের মুখ ভয়ে ছেপে যায়। ও নিজের ফোনটা আমার দিকে দেখিয়ে বলে, দেখ, আমি মিথ্যা বলছি না। তাহলে সব থ্রেট কে দিচ্ছে? ওই রাতে আমি কিডন্যাপ করে জোর করছে অর্পিকে বিয়ে করতে আর তোর সাথে সম্পর্ক শেষ করতে। সেদিনই ঘুম মার খাইনি আমি। অহনের ফোনের স্ক্রিনে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ। মেসেজটা দেখে নিজেই কেমন ভয়ে কেঁপে উঠলাম। মেসেজে লেখা ছিল, অহন শেখ, দোলার কাছ থেকে দূরে সর রাইট নাও, না হলে তোকে কেটে 100 পিস করতে দুবার ভাববো না। মেসেজটা আমার নানান প্রশ্নের জন্ম দিচ্ছে মনের গভীরে। কে এই লোক? এমন মারাত্মক থ্রেট কে দিতে পারে? আমি কাপা কণ্ঠে বলি, অহন, ট্রাস্ট মি, আমি এই লোককে চিনি না। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। অহন কিচ্ছু বলল না। ওর মুখ ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট লক্ষ্যমান। আমি কাছে যেতে নিলেই অহন ভীত কণ্ঠে বলল, কাছে আসবি না দোলা, আমি মরতে চাই না। কথাটি বলেই দ্রুত পায়ে সেখান থেকে চলে যায় অহন। আমি সেদিকে তাকিয়েই কেঁদে দিই। অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম অহনকে। এভাবে আলাদা হয়ে যেতে হবে আমাদের কল্পনাও করিনি। সব ওই অপরিচিত লোকটির জন্য। জানি না কে সে, বাট তাকে সামনে পেলে আমি মেরে ফেলবো। তাকে মেরে এলে চলে যাব, তাও তাকে খুন করে ফেলবো আমি। কাঁদতে কাঁদতে বেরিয়ে যাই অহনের বাসা থেকে। দরজা পেরিয়ে সামনে এগোতেই কারোর সাথে ধাক্কা লাগে খুব জোরে। আমি পড়ে যেতে নিলেই কেউ আমার কোমর আঁকড়ে ধরে। ভয়ে চোখ বন্ধ করেই সামনের ব্যক্তিটির 2 বাহু খামচে ধরি। ক্ষণিক সময় পার হতেই হুঁশ আসে আমার। চোখ খুলে সামনে তাকাতেই দৃশ্যমান হয় কোনো এক যুবকের চেহারা। সুদর্শন যুবক। শ্বাস আটকে এসে গলায় কথা আটকে যায়। একদম ফিল্মি স্টাইলে আমার কোমর আঁকড়ে ধরে আছেন। চোখে মুখে তার শত বিরক্তির আভাস। আমি ছিটকে দূরে চলে আসি। কিছু সময়ের জন্য কান্নাটা দূরে সরে ঘিরে ধরে আমায় এক রাশ লজ্জা। পিছু ফিরে চলে যেতে নিলেই কারো গম্ভীর কণ্ঠ কানে আসে। কেউ যেন বলছে, হেই মিস, আপনার ব্লাউজের দুটো ফিতা খুলে গিয়েছে, লাগিয়ে নিন জলদি। কথাটা কানে ভেসে আসতেই আগের তৈরি হওয়া লজ্জাটা যেন দ্বিগুণ হয়। কণ্ঠস্বরটা পরিচিত মনে হলো। তবে সেসব না ভেবে আমি দরজার পাশে থাকা ঝোপঝাড়ে গিয়ে ফিতাটা লাগানোর চেষ্টা করি। কাজ হয় না। কয়েকবার চেষ্টা করতে কাজ না হওয়ার ফলে শব্দ করে কেঁদে দিই। এই অবস্থায় বাইরে গেলে ইজ্জত থাকবে না আমার। ফোনও সাথে নেই। কান্না করার মুহূর্তে মনে হলো সেই গম্ভীর কণ্ঠস্বর আবার ভেসে আসছে। তিনি পুনরায় বলছেন, কাঁদছেন কেন? কোনো প্রবলেম? হেল্প চাই?
ঝোপের আড়ালে থেকে খেয়াল করি সেই কালো শেরওয়ানি পরা লোকটা উল্টো করে আমায় জিজ্ঞেস করছেন। তার মুখ দেখতে পাইনি, কালো মাস্ক দিয়ে আবৃত ছিল তার মুখ, চোখে কালো কুচকুচে রঙের সানগ্লাস। আমি কাঁদো কণ্ঠে বলি, ব্লাউজের ফিতাটা লাগাতে পারছি না, কাউকে ডেকে দেবেন প্লিজ। এখানে কেউ নেই, সবাই বিয়ের কাজে ব্যস্ত। আপনি যদি চান তাহলে আমি হেল্প করতে পারি। ইউ ক্যান ট্রাস্ট মি। ওনার কথা শুনে প্রথম ভয় পেল, পরে মনে কেন যেন বাধ্য করলো বিশ্বাস করতে। লোকটা বিশ্বাসযোগ্য না হলে ওই সময় তিনি আমাকে বাজেভাবে স্পর্শ করতেন। আমি তাকে বলি আমার হেল্প করতে। লোকটি এক টুকরো কাপড় চোখে বেঁধে ভেতরের ঝোপঝাড়ের আড়ালে আসে। তা দেখে আমার মনে প্রশান্তি জন্মে। লোকটা আসলেই ভালো মনের। পিঠে স্পর্শ ব্যতীত দক্ষতার সাথে ব্লাউজের ফিতাটা লাগিয়ে দিয়ে ধূপধাপ পা ফেলে চলে যান। আমি সেদিকে তাকিয়ে নিজেও বেরিয়ে যাই আড়াল থেকে। ঢাকার স্তব্ধ এক সড়ক দিয়ে হাঁটছি। কাঁদতে কাঁদতে চোখে লাগানো কাজল চারিপাশে হেঁটে গেছে। পা দুটো যেন চলতেই চাইছে না, বারবার থেমে এসে জড়তা তৈরি করছে। কিছু দূর যেতেই লক্ষ্য করি কয়েকটা ছেলে গাড়ির অপর বসে মদ খাচ্ছে। সবাই মাতাল প্রায়। তা দেখে বুকে মোচড় দিয়ে উঠল। ভয়গুলো হানা দিচ্ছে মনে নিভৃতে। এখান থেকে ফিরে গেলে আজ আমি বাসায় যেতেই পারবো না। বাসায় যাওয়ার এই একটাই রাস্তা, নিস্তব্ধ জনমানবহীন। ভাবনার মাঝের মধ্য হতে একজন আমায় দেখে নেয়। দেখা মাত্র বিশ্রী একটা হাসি দিয়ে বাকি দুজন ছেলেকে আমায় দেখিয়ে ইশারায় কিছু বলে। তা দেখে ভয়গুলো যেন দ্বিগুণ হলো। আমি কিছু না ভেবেই উল্টো পথে হাঁটা ধরি। পিছু ফিরে দেখলাম ওই তিনটে ছেলে আমার পিছিয়ে আসছে দৌড়ে। আমিও শাড়ির কুচি ধরে দৌড় দিতে নিলেই পায়ে ইটের টুকরো বেঁধে পড়ে যায়। ছেলে তিনজন এসে আমার চারপাশে গোল হয়ে দাঁড়ায়। তাদের মধ্য হতে একজন বলল, মালটা কিন্তু জোশ, আজকে দিনটা অস্থির যাবে হান। দ্বিতীয়জন আহান বলল, হ্যাঁ ঠিক কইছস, আমার তো এরে দেখাই মাথা গরম হয়ে গেছে। এবার তিনজন আমার দিকে তাকিয়ে বিশ্রী হাসি দেয়। আমি কেঁদে দিয়ে বলি, ভাইয়া প্লিজ আমায় যেতে দিন। আমার কথা শুনে হো হো করে হেসে দেয় তিনজন। একজন আমার পাশে বসে বলল, ভাই কি জান, নয়তো বাবু বলে ডাকো, স্ট্রিম মি খুব সুখ দেব। এমন বিশ্রী কথা আর তাদের অসভ্য চাহনি দেখে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তবে এতে যেন তাদের খেয়ালই নেই। শাড়ির আঁচলে হাত দিতে যাবে তখনই আহান নামক ব্যক্তিটি হাতে গুলি লাগে। হতভম্ব আমি আর বাকি দুজনও। আহান ব্যথায় চিৎকার দিয়ে উঠল। বাকি দুজন ভয় পেয়ে ভীত কণ্ঠে বলল, ওই কে রে, কোন শালারে গুলি করলি রে, সামনে আই। বাই। এবার আরও দুটো গুলি এসে ঠেকলো বাকি দুজনের হৃৎপিণ্ড বরাবর। সাথে সাথে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় তারা দুজন। বাকি একজন ভয়ে গাড়ি নিয়ে ছুটেছে। চোখের সামনে খুন হয় দেখে শ্বাসকষ্ট বেড়ে গেল বোধ হয়। পিছে খেয়াল করে দেখলাম কেউ আসছে, হাতে তার গান, পুরো কালো আবরণী দিয়ে শরীর ঢাকা। ছেলেটাকে দেখে ভয় হলো, এবার আমাকে পারবে না তো। লোকটি কাছে এসে আমার পাশে বসে, তার নিজের মুখ গুজে দেয় আমার গলায়, ছোট ছোট চুমু দিচ্ছে গলায়, কাঁধে। আকস্মিক কাণ্ডে আমি কি কর্তব্য পেব। লোকটি আমার দু হাতে অজস্র চুমু খেয়ে ঠোঁটের দিকে এগোতেই থেমে যায়। ভারী কণ্ঠে বলে, আই এম সরি স্নিগ্ধপুরী, তোমায় হালালভাবে স্পর্শ করতে চাইছিলাম, কিন্তু এতদিন পর তোমায় সামনে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি আর কিছু শুনতে পেলাম না। শ্বাসকষ্টের কারণে তার বুকে ঢলে পড়ি। সেন্সলেস হওয়ার আগে তার উতলা হওয়াটা যেন চোখ এড়ালো না। চরম মাথার যন্ত্রণা নিয়ে চোখ খুলে চারিপাশে বুলাতেই আম্মুকে বসা দেখি। তার মুখে চিন্তার রেশ। আমি বাসার দেখে স্বস্তির শ্বাস ফেলি। কিন্তু আমায় এখানে আনলো কে? আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু আমি তো রাস্তায় সেন্সলেস হয়ে গিয়েছিলাম, আমাকে এখানে আনলো কে? পূর্ব কোলে করে আনলো। তোর শ্বাসকষ্টের সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে, আবার ডাক্তার দেখাতে হবে। আম্মুর কথায় আমি চরম অবাক। পূর্ব মানে পূর্ব ভাই? মাই গড, পূর্ব ভাইয়ের নাম শুনলেই শত ভয় জেঁকে ধরে আমায়। তিনি আমার বড় চাচার ছেলে। পূর্ব ভাইকে আমি একা ভয় পাই না, বাড়ির সবাই মোটামুটি তার রাগী এবং গাম্ভীর্যপূর্ণ স্বভাবের কারণে ভয় পায় কথা বলতে। কারণ তিনি হুট হাট রেগে গিয়ে নিজের চরম ক্ষতি পর্যন্ত করেন। লোকটা মারাত্মক সুদর্শন হলেও রাগ অত্যন্ত। আমি আম্মুকে জিজ্ঞেস করি,
পূর্ব ভাই তো কানাডা ছিলেন, দেশে কি করে? আজকেই আসলো, সারপ্রাইজ দিতে চেয়েছিল সবাইকে। তার মধ্যে আসার পথে তোকে রাস্তায় অজ্ঞান পেল, তাই কোলে তুলে আনলো। আমি আম্মুর সাথে আর কথা না বলে পূর্ব ভাইয়ের রুমের দিকে আগাই। ভয় লাগলেও আমার কিছু প্রশ্নের উত্তর চাই। পূর্ব ভাইয়ের রুমে যেতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। পূর্ব ভাইয়ের রুমে যেতে আমি বাকরুদ্ধ। পুরো রুমে তার পোশাক এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বড় দুটো লাগেজ থেকে জামা অর্ধেক মাটিতে আর বাকি অর্ধেক এলোমেলো হয়ে লাগেজের ভেতরেই পড়ে আছে। আমার অবাক হওয়ার কারণটা ছিল পূর্ব ভাই খুব পরিপাটি একজন মানুষ, অগোছালো কিছুই পছন্দ করেন না, আর তার রুমই কিনা এইভাবে লন্ডভন্ড হয়ে আছে। ভাবনার মাঝেই কারো গম্ভীর কণ্ঠ শুনতে পেলাম। শিউরে উঠে কাঁপুনি দিল শরীর। ভয়ে নাকি অন্য কোনো কারণে জানি না, ভয়েসটা পূর্ব ভাইয়ের। বেলকনি থেকে আসছে। সাদা পর্দা ভেদ করে তার সুঠাম দেহের ছায়া দেখা যাচ্ছে। তা দেখেই পা দুটো কাঁপতে শুরু করলো কেন জানি। কিছু সময় পর পূর্ব ভাই রুমে আসেন, কানে এখনো ফোন বহমান। খুব সিরিয়াস ভঙ্গিতে কথা বলছেন তিনি। আমার দিকে চোখ পড়তেই এক প্রকার থমকে গেলেন। তার চোখে খেয়াল করলাম আলাদা কিছু, একদম আলাদা। হঠাৎ আমার নজরে পড়ে পূর্ব ভাই শার্টলেস, শুধুমাত্র কালো একটা টাওয়াল পরনে। ভেজা চুল দিয়ে অনবরত পানি পড়ছে বুকের ওপর। এই দৃশ্য দেখে আমার কি হলো জানি না, জোরে একটা চিৎকার দিয়ে হাত দিয়ে চোখ ঢেকে নিই। টেনে টেনে শ্বাস নিয়ে পিছু দিকে যেতে থাকি। তখনই গম্ভীর কণ্ঠে কেউ বলল, একদম রুমের বাইরে যাবি না, রুমের বাইরে পা ফেললে তোকে মেরে ফেলবো। হুমকি স্বরূপ এমন কথা শুনে কাঁপাকাঁপি বেড়ে যায়। আমি কম্পিত কণ্ঠে বলি, কেন? অনুমতি ছাড়া রুমে প্রবেশ করেছিস, শাস্তি ছাড়া কিভাবে যেতে দিই? শাস্তি শব্দটা শুনে মাথা চক্কর দিয়ে ওঠে। এই লোকের শাস্তিগুলো খুবই মারাত্মক হয়। এমনিতেই অসুস্থ, তার উপর পূর্ব ভাইয়ের শাস্তি হজম হবে তো? পূর্ব ভাই ভরাট কণ্ঠে বলল, পিছে ফিরে আছিস কেন? আমার দিকে তাকা। ছি, আপনি শার্টলেস পূর্ব ভাই, এভাবে আমাকে আপনার দিকে তাকাতে বলছেন, আপনার লজ্জা নেই? পূর্ব ভাই রাগান্বিত কণ্ঠে বললেন, থাপ্পড় খেতে যদি না চাস তাহলে জলদি আমার দিকে তাকা, চোখ খুলে। ধমক শুনে আমি চোখ থেকে হাত সরিয়ে তার দিকে তাকাই। পূর্ব ভাইকে দেখে হতভম্ব আমি। এতটুকু সময়ের মধ্যেই টি শার্ট আর 3/4 প্যান্ট পরে ফেললেন। আসলেই তিনি একজন মারাত্মক ব্যক্তি। তার পার্সোনালিটি খুবই অদ্ভুত, অসাধারণ। তাতে ঠিকই বলেন। আমি কাঁপা কণ্ঠে বলি, ড্রেস কখন পরলেন? পূর্ব ভাই পকেটে হাত গুজে স্টাইল মেরে দাঁড়িয়ে বললেন, যখন তুই পিছু ফিরিয়েছিলি। এনিওয়ে, আমার রুমে কি তাও নখ ছাড়া এসেছিস? কমন সেন্স নেই? পূর্ব ভাইয়ের অপমানসূচক কথাগুলো গায়ে কাটার মতো বিঁধল। একই অহন, আর রাস্তায় সেই ঘটে যাওয়া ঘটনাতে আমি চিন্তায় চিন্তায় মারা যাচ্ছি, তার উপর পূর্ব ভাইয়ের উপদ্রব। পূর্ব ভাই আমার ভাবনায় ফোরন কেটে বললেন, কথার মাঝে কই হারিয়ে যাস ফাজিল? ওয়েট, তোর শাস্তিটা দিয়ে নি। কথাটা বলেই তিনি আমার কাছে এগোতে লাগলেন। আমি পিছে যেতে নিলেই পায়ের সাথে শাড়ি বেঁধে একদম ফ্লোরে পড়ে যাই। মাথাটা ফ্লোরে লাগতেই খুব জোরে একটা শব্দ হয়। ব্যথায় আস্তে করে একটা চিৎকার দিই। আমার পড়ে যাওয়াতে পূর্ব ভাইয়ের চেহারায় অস্থিরতার ছাপ দেখতে পেলাম। কেমন হুট করে বিচলিত হয়ে পড়লেন তিনি। জলদি করে আমার পাশে হাঁটু ভেঙে বসে পড়ে আমার মাথা তার কোলে নিয়ে নেন। উত্তেজিত হয়ে বললেন, দোলা, আর ইউ ওকে? চোখ কই থাকে তোর? দেখে চলতে পারিস না? ইস, কত রক্ত পড়ছে। আমি ব্যথা ভুলে অবাক চাহনি দিয়ে তার পানি চেয়ে আছি। তার চোখে মুখে এক রাশ ভয় লক্ষ্য করলাম। কিন্তু কেন? পূর্ব ভাই তো সবসময় আমাকে কষ্ট দেওয়ার তালেই থাকতো, তাহলে আজ ব্যথা পাওয়াতে তার চোখে মুখে এত ভয়ের ছাপ কেন? পূর্ব ভাই আমার ক্ষত জায়গাতে তার হাত দিয়ে চেপে ধরেন। একসময় আমাকে কোলে তুলে নিয়ে তার বেডে শুয়ে দেন। আমি ব্যথায় কথা বলতে ভুলে গেছি। চোখ দুটো বন্ধ হওয়ার আগে খেয়াল করলাম পূর্ব ভাই কাউকে ফোন করছেন, এক প্রকার পাগলের মতো আচরণ করছেন। আর কিছু দেখার সময় হলো না, চোখ দুটো একসময় বন্ধ হয়ে যায়। একসময় শুনতে পেলাম পূর্ব ভাই আমার নাম ধরে ডেকে চোখ বন্ধ মানা করছেন বারংবার। মাথায় তীব্র ব্যথা নিয়ে চোখ খুলতে খেয়াল করি পুরো আবরার মেনশন এর সবাই আমার চারিপাশে। প্রথম প্রথম হকচকেই গেলেও পরবর্তীতে নিজেকে সামলে নিই। আমার চোখ খোলা দেখে মেজো চাচুর মেয়ে অরিন চেঁচিয়ে উঠে বলল, ছোট চাচি, দোলার জ্ঞান ফিরেছে?
এবার সবার চোখ জোড়া নিবদ্ধ আমাকে উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। তবে আমার বেহায়া চোখ বারবার পূর্ব ভাইয়াকে খুঁজছে। তিনি কোথায়? সেন্সলেস হওয়ার আগে তো কত উতলা ছিলেন, এখন কই গেলেন? আম্মু আমার হাত ধরে বলল, কি হয়েছে তোর বলতো? আজ একটার পর একটা বিপদ তোর ওপর দিয়ে যাচ্ছে। এখন কেমন লাগছে মা? মাথা ব্যথা করে? আমি আম্মুকে উত্তর দিতে যাব তার আগে বাবা মাকে প্রশ্ন করে। একটার পর একটা বিপদ মানে আগে কি হয়েছিল? রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল শ্বাসকষ্ট শুরু হওয়াতে। পূর্ব পেয়ে বাসায় নিয়ে এসেছে। আম্মুর কথায় আব্বুর চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি বললেন, দেখে শুনে চলাফেরা করো মা। কতবার বলেছিলাম একজন গার্ড দেই তোমার সাথে, তুমি কথাই শোনো না। আমি ব্যথা দমন করে বলি, গার্ড লাগবে না আপু, ওসব প্যারা, আমি ঠিক আছি। আব্বু আমাকে আর কিছু জিজ্ঞেস করতে নিবে ঠিক তখনই বড় চাচা বললেন, পরে কথা জিজ্ঞেস করি জোহান, এখন ওকে রেস্ট নিতে দে, ক্লান্ত দেখাচ্ছে ওকে। সবাই বড় চাচার কথায় সায় দেন, একা করে চলে যায়। অরিন থাকতে চেয়েছিল কিন্তু বড় চাচি ইশারায় কিছু বলেই ও মুচকি হেসে বেরিয়ে যায়। এটা বেশ খটকা লাগে আমার। সবাই চলে যেতেই আমি আধ শোয়া হয়ে বসি। আমি এখন পূর্ব ভাইয়ের রুমে। অস্বস্তি কাজ করছে। ভাইয়া এতদিন পর দেশে আসলেন, নিজের রুমে এসে 2 মিনিট রেস্টও করতে পারলেন না। সব দোষ আমার। অনুশোচনায় ভুগছি প্রচণ্ড। দরজা খোলার শব্দে সেদিকে তাকাতেই খেয়াল করি পূর্ব ভাইকে। তাকে দেখে নড়ে চড়ে বসি। হঠাৎ করে লজ্জা কাজ করছে। মাথা নিচু করে হাতের আঙুল নাড়াচাড়া করার সময় পূর্ব ভাইয়ের গম্ভীর কণ্ঠস্বর কানে এসে বাড়ি খায়। তিনি বলছেন, এভাবে আঙ্গুল নাড়াচাড়া না করে শুয়ে থাক, ডক্টর রেস্ট নিতে বলেছে, ঘুমা। আমি ইতস্তত বোধ করে বলি, ঘুম আসছে না ভাইয়া, আপনি একটু আমাকে ডেকেন না। পূর্ব ভাই তার একটা ভ্রুকুচ উঁচু করে বললেন, ছোট চাচিকে দিয়ে তোর কি কাজ? মাথায় হাত বুলিয়ে দিতে বলবো যদি ঘুম আসে। আমার উত্তর শুনে পূর্ব ভাই ঠোঁট পাকিয়ে হাসেন। এই হাসির অর্থ জানা নেই। তিনি আমার কাছে এগিয়ে আমার 2 বাহু ধরে এক টানে বালিশে শুয়ে দেন। হুট করে ঘটনায় আমি হতবিপদ। তিনি বললেন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমা। তার বলতে দেরি নেই কিন্তু মাথায় হাত দিয়ে দেয় চটপট। অদ্ভুত অনুভূতির কাজ করছে। অনুভূতিটা অস্বস্তিকর, অপরাধমূলক। আমি ঠোঁট চুকুর প্রসারিত করে কিছু বলতে যাব, তার আগেই তিনি তার মাথাটা নিচু করে আমার কপালে চুমু খান। পরক্ষণে শক্ত কণ্ঠে বললেন, ডোন্ট টক, জলদি ঘুমা। বিকেলের দিকে ঘুম ভাঙে আমার। মাথার সেই তীব্র ব্যথাটা আর নেই। স্বস্তির শ্বাস ফেলে পাশে তাকাতেই আমি হতভম্ব। পূর্ব ভাই আমার এক হাত আঁকড়ে ধরে ঘুমিয়ে আছেন। তিনি ফ্লোরে বসা। তার গরম নিঃশ্বাস আমার হাতে আছড়ে পড়ছে। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখব তা আশাই করিনি। আমি হাত একটু টান দিতেই তিনি চট করে মাথা তুলে আমার দিকে তাকান। আমার সন্নিকটে এসে উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে? মাথা ব্যথা করছে? কিছু লাগবে? পূর্ব ভাইয়ের আচরণটা ঠিক হজম হচ্ছে না। যে লোক আমায় প্রতি মুহূর্তে কষ্ট দেওয়ার তালে থাকতো, সে আজ আমার কে করছে? আচ্ছা, কানাডায় কি তার স্মৃতিশক্তি চলে গেল নাকি? আমি এক হাত উঠিয়ে পূর্ব ভাইয়ের কপাল স্পর্শ করি, জ্বর আছে কিনা দেখতে। কারণ তার জ্বর হলেই তিনি উদ্ভট ব্যবহার করেন, নিজের মাঝেই থাকেন না। আমার কপালে হাত দেয়া দেখে ভ্রু কুচকায় পূর্ব ভাই। তা দেখে হাসি পায় আমার, যদিও তাকে খুব কিউট লাগছে। পূর্ব ভাই আমার হাত ছড়িয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর? কপালে হাত দিচ্ছিস কেন? দেখছি আপনার জ্বর আছে কিনা। জ্বর থাকলেই তো আপনি এমন অদ্ভুত ব্যবহার করেন। আমার কথা শুনে তার কুচকায়িত ভ্রুযুগল আরও কুচকে গেল। ফিচেল কণ্ঠে তিনি বললেন, হোয়াট ডু ইউ মিন? আমার বিহেভ কি নর্মাল না? হুম, একদমই না। আপনি যেখানে আমার সবসময় শাস্তি দেওয়ার পায়তারা করতেন, আর আজ কিনা কেয়ার করছেন। আমার কথা শুনে তার মাঝে কোনো ভাবান্তরই দেখা গেল না। আমি ভেবেছিলাম তিনি হতভম্ব হয়ে যাবেন আমার প্রশ্নে, কিন্তু না, আমি তো ভুলেই গেছি ইনি অন্য কেউ নন। ইনি ফায়াজ আবরার পূর্ব ভাইয়া উঠে দাঁড়ালেন। 3 ফুট পিছে সরে গিয়ে প্যান্টের পকেটে হাত গুজে নেয়। গম্ভীর কণ্ঠে বলল, তুমি অসুস্থ দেখে কেয়ার করছি, নাথিং এলস। উল্টাপাল্টা ভাবা বন্ধ কর।
কথাটা বলার সাথে সাথেই তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন, যেন আমার দিকে আর কিছুক্ষণ তাকিয়ে থাকলেই তার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, বদলো। আমি বিছানা ছেড়ে উঠে যাই। রুমে যেতে হবে আমায়। কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা, এখনো বই রিভিশনই দেয়া হয়নি। বিছানা ছেড়ে নামতেই মাথায় চক্কর দেয়, যার ফলস্বরূপ ফের ফ্লোরে পড়তে নেই। কিন্তু অবাক কাণ্ড, আমি শূন্যে ভাসছি। পাশে তাকাতে দেখি পূর্ব ভাই তার এক হাত দিয়ে আমাকে তার বুকের সাথে চেপে ধরে আছেন। চেহারায় সেই ভীত ছাপটা যেন আবারও ফুটে উঠল। তার রক্তিম ঠোঁট যুগল কাঁপছে অনবরত। পূর্ব ভাইয়ের অবস্থা দেখে আমি ভ্যাবাচাকা খেয়ে যাই। ক্ষীণস্বরে জিজ্ঞেস করি, পূর্ব ভাইয়া, আপনি ঠিক আছেন? আমার কথাটি তিনি শ্রবণ করার পর এক কিলার লুক দেন। আমি ভোরকে যাই আরও একটু। কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। অদ্ভুত, আমি কি করলাম? ডাফারকার, এখনই তো ফ্লোরে মাথাটা আবার বাড়ি খেত। দেখে শুনে চলতে পারিস না? চোখ থাকে কই তোর? চোখের নির্দিষ্ট ব্যবহার না করলে দান করে দে, অন্ততপক্ষে অন্য একটা মানুষ শান্তিতে বাঁচুক। কথাগুলো কানে আসতেই আমি হা করে তাকিয়ে আছি। মানে এটা কি সেই ইন্ট্রোভার্ট পূর্ব ভাই, যার থেকে একটা কথা বের করতে কত কষ্ট করতে হতো? হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমাকে খেয়ে ফেলবি, ইডিয়েট? আমাকে ছাড়ুন, রুমে যাব। পূর্ব ভাই আমায় ছাড়লেন না, বরং এক টানে কোলে তুলে নেন। শতবার হলেও নামাতে পারছি না। যতবার তাকে নামাতে বলি ততবার তিনি রক্তচক্ষু দৃষ্টি আমার দিকে ছুঁড়ে মেরেছেন। একরাশ লজ্জার অস্বস্তি একদম ঘিরে ধরেছে আমায়। পূর্ব ভাইয়ের স্পর্শে কেমন কাঁপুনি দেয় শরীর। রুমে এসে তিনি আমায় বেডে হেলান দিয়ে বসিয়ে দেন, পিঠের পেছনে বালিশ দিয়ে। অতঃপর আমার দিকে কড়া দৃষ্টি দিয়ে বললেন, একদম বেড থেকে নামবি না। আমি অরিনকে পাঠাচ্ছি, যা লাগবে ওকে বলবি। মাথা নাড়িয়ে আমি সম্মতি জানাই। পূর্ব ভাই মাথা নিচু করে আমার মুখোমুখি হন। ভোরকে যাই আমি। তিনি আমার সামনে আসা এক গোছা চুলগুলোকে পিছে ঠেলে দেন। এহেন কাণ্ডে আমি বাকরুদ্ধ বলে চলে। আমি কিছু বলতে নিব তার আগেই তিনি ঝড়ের বেগে বের হয়েছেন রুম থেকে। আমি সেদিকে তাকিয়ে এখনো। পূর্ব ভাইয়ের ব্যবহার স্বাভাবিক না, তিনি নিশ্চিত পাগল হয়ে গিয়েছেন। এমন অদ্ভুত আচরণ তো তিনি আগে করেননি। একটা বালিশ কোলে নিয়ে বসবো, তখনই হুড়মুড়িয়ে প্রবেশ করেন অরিন। আমার দিকে তাকিয়ে এক দৌড়ে আমার পাশে বসে হাঁপাতে থাকে। পুরো কুচকে আসে আমার। সন্দিহান কণ্ঠে বলি, কুকুর দৌড়ানি দিল নাকি অরি? হ্যাঁ। অরিন আমার প্রশ্ন শুনে রাগে দৃষ্টি দেয়, তা দেখে হেসে দিই। কুকুর না, তোর জামাই দৌড়ানি দিছে। অরিনের উত্তরে ভ্যাবাচাকে খেয়ে হাসি থামে দিই। মানে কি, কি বলিস এসব? অরিন থতমত খেয়ে বলল, আরে ধুর, ভুল বলছি, তোর জামাই না, পূর্ব ভাইয়া তাড়া দিছে। কেন? বলল তুই রুমে একা, কিছু লাগতে পারে, তাই জলদি আসতে বলল। আমি বেডে হেলান দিয়ে আচ্ছোয়া হয়ে বলি, ও। পরক্ষণে কিছু একটা মনে আসতে ধপ করে উঠে বসি। তা দেখে অরিন ভ্রু কুচকায়, ইশারায় ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করে, কি? আমি শটার হয়ে বসে সিরিয়াস হয়ে বলি, অরি, তোর মনে হয় না পূর্ব ভাইয়ার বিহেভ চেঞ্জ হয়েছে? ক্যানাডা থেকে আসার পরে কেমন উদ্ভট ব্যবহার করছে। আমি থপ করে বেডে শুয়ে পড়ে। তারপর শান্ত কণ্ঠে বলল, বিহেভ চেঞ্জ হয়নি, প্রেমে পড়েছে ভাইয়া। উল্টোপাল্টা কথা একদম বলবি না অরি। পূর্ব ভাই প্রেমে পড়বে? সিরিয়াসলি? আচ্ছা যা, ধরে নিলাম প্রেমে পড়েছে, তাহলে তিনি আমার প্রতি আমার স্ট্রেঞ্জ বিহেভ কেন করে? যেই পূর্ব ভাই এক মুহূর্ত আমাকে সহ্য করতে পারতো না, শুধু শাস্তি আর ধমক দিত, সে আমার কেয়ার করছে? আমার কথা শুনে অরিন হাসে, শখানেক রহস্যের ঘেরা হাসি। বিড়বিড় করে কিছু বলে উঠে বসে। আমার সোজাসুজি হয়। অতপর গলা ছেড়ে বলল, দেখ, এটা আমি জানি না, হয়তো কাজিন বলে কেয়ার দেখাচ্ছে, তাছাড়া তুই তো এখন সিক, তাই হয়তো। যাই হোক, আজ সন্ধ্যায় ফিজিক্স কোচিং আছে, ভাইয়া আজ থেকে রাতে পড়াবে, তুই যাবি আজ? হ্যাঁ, যাব না কেন? এপ্রিলে পরীক্ষা, এখন ফাঁকে দিই কিভাবে? তুই যাবি না? অরিন একটু ইতস্তত বোধ করে বলল, না রে, আজ রোহানের সাথে মিট করব, অনেকদিন দেখা করি না। তুই আমাকে নোটস দিস, পরে নিয়ে নেব না সায়ন ভাইয়ার থেকে। তোর ভাই তো ফিজিক্সের টিচার। আমাদের কথার মাঝেই অরিনের ফোন বেজে উঠল। ফোন স্ক্রিনে তাকাতেই সে লজ্জায় চুপসে যায়। নিশ্চিত রোহান ভাইয়া ফোন দিয়েছে। অরিনের বয়ফ্রেন্ড রোহান একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। অরিন চলে যায় বেলকনিতে। সন্ধ্যা নামতেই চট জলদি নামাজ পড়ে রেডি হয়ে নিচে চলে আসি।
মাথার ব্যথাটা হাওয়ায় মিঠাইয়ের মতো গায়েব হয়ে গিয়েছে প্রায়। নিচে আসতেই খেয়াল হলো পূর্ব ভাইয়াকে। তিনি অরণ্য, শুভ্র আর আয়াফ ভাইয়াদের সাথে কথা বলছেন। সম্পর্কে তারা রক্তের সম্পর্কহীন ভাই, বেস্ট ব্রাদার এবার বলা চলে। তাদের গলায় গলায় ভাব সেই ছোট্ট থেকেই। আমি নিচে যেতেই অরণ্য ভাইয়া আমায় ইশারায় ডাকলেন। এনাদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক। সায়ান ভাইয়ের মতো তারও আমার বড় ভাই। আমি মিষ্টি হেসে কাছে যেতেই অরণ ভাই বললেন, কি গো প্রিন্সেস, মাথার ব্যথা কমেছে? আমি উত্তর দিব তার আগেই শুভ্র ভাই বললেন, দেখে শুনে চলতে পারো না পুস্কু? দেখেছো কতখানি ব্যথা পেলে? তোমার ব্যথায় তো একজন আবার ব্যথায় মৃত্যু প্রায়। শুভ্র ভাই কথাটা বলে হেসে উঠলেন। বাকিরাও হাসতে নিলে পূর্ব ভাই চোখ রাঙান। এতক্ষণ তিনি আমার দিকেই চেয়েছিলেন ভ্রু কুচকে। জানা নেই কেন পূর্ব ভাইয়ের চোখ রাঙানিতে সবাই চুপ হয়ে গেলেও আমার শুভ্র ভাইয়ের কথাটাও কেমন খটকা লাগলো। তবে দ্বিতীয়বার জিজ্ঞেস করার সুযোগ হলো না, দেরি হয়ে যাচ্ছে। আমি তাড়া দিয়ে বললাম, নেক্সট টাইম সাবধানে চলবো, প্রমিস। এখন টাটা। আমার বাচ্চামো দেখে সবাই হেসে দেয়। পূর্ব ভাই হাসেননি, ব্যাটা আস্ত একটা এলিয়েন। আমি সামনের দিকে এগোবো তার আগেই পূর্ব ভাই গম্ভীর কণ্ঠে বললেন, কই যাচ্ছিস? ভাইয়া কোচিংয়ে, আর 1 মাস পর তো পরীক্ষা। আমার কথায় পূর্ব ভাই উঠে দাঁড়ালেন। টি টেবিল থেকে নিজের ফোনটা পকেটে ঢুকে বললেন, চল ড্রপ করে দেই। না ভাইয়া লাগবে না, আমি একা একাই যেতে পারবো। আমার কথায় পূর্ব ভাই রুদ্ধ কণ্ঠে বললেন, আমি বলেছি আমি ড্রপ করে দিব। ইটস ফাইনাল, গট ইট? আমি মাথা নাড়ি হ্যাঁ বলি। কান্না আসছে। এই লোকের থেকে যত দূরে ভাগে ততই পিছু আসে। খেয়াল করলাম শুভ্র ভাইয়া হাসছেন। স্ট্রেঞ্জ, এদের কি হলো? গাড়িতে বসতে আরেক ঝাঁঝালো পোহাতে হলো। সিট বেল্ট লাগাতে পারছিলাম। কয়েকবার ট্রাই করার পরও যখন হাঁপিয়ে উঠলাম তখন দেখি পূর্ব ভাই আমার দিকে এগিয়ে আসছেন। থতমত খেয়ে দূরে যেতে নিলে তিনি এক হাতে আমার বাহু আঁকড়ে ধরেন, অন্য হাত দিয়ে সিট বেল্ট লাগিয়ে বললেন, দূরে সরছিস কেন? আর একটু হলেই তো সেকেন্ড বার মাথায় আঘাত পেতি, ইডিয়েট। আমি মাথা নুয়ে নিই। তার ভারী নিঃশ্বাস এখনো আমার গালে আছড়ে পড়ছে। অস্বস্তি নিয়ে বলি, সরি ভাইয়া। পূর্ব ভাইয়া আমার বাহু ছেড়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেন। স্বস্তির শ্বাস ফেলি আমি। উফ, কি মারাত্মক অনুভূতি। আচ্ছা, এই অনুভূতির নাম কি? নিস্তব্ধতায় ছেয়ে থাকা ঢাকা শহর। ধোয়া উড়ন্ত কফি মগ নিয়ে ছাদে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য লীলা দেখছি। রাত 1টা বেজে গেছে। পড়তে পড়তে চোখ লেগে আসাতে ছাদে আসা। বারবার চোখের সামনে ভেসে উঠছে গাড়ির ভেতরে সেই দৃশ্যটি। ওই সিনটা মনে করলেই কেন জানি বুকের ভেতর ধুক ধুক আওয়াজটা বেড়ে যায়। আলাদা শিহরণ বয়ে যায় মন গহীনের মাঝে। এই অনুভূতিটাকে কি ট্যাগ দিব? ভেবে পাচ্ছি না। একদম আলাদা অন্যরকম অনুভূতি এটা। বাহিরে তাকিয়ে থাকার সময় কারো পায়ের শব্দ কানে ভেসে আসলো। কেউ ছাদে উঠছে, কিন্তু কে? তাও এত রাতে? এই সময় তো কারো জেগে থাকার কথা না। পিছু ফিরে তাকাতেই লক্ষ্য করি পূর্ব ভাইকে। সঙ্গে সঙ্গে চোখ দুটো মার্বেল আকার ধারণ করে। এই লোক এত রাতে ছাদে কি করে? মনে মনে প্রশ্ন করতেই গম্ভীর কণ্ঠে পূর্ব ভাই বললেন, এত রাতে ছাদে কি? মাথা ফাটিয়ে শান্তি হয়নি? এখন অন্ধকারে পড়ে গিয়ে হাত পা ভাঙতে চাস? পূর্ব ভাইয়ের কথায় আমি কিছুটা চুপসে গেলাম। তার চক্ষুজোড়া কেমন লাল হয়ে আছে। পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। এই মধ্যরাতে পূর্ব ভাইয়াকে ফর্মাল লুকে দেখে একটু সন্দেহ জাগলো মনে নিভৃতে। তার মাঝে তিনি আবার প্রশ্ন করলেন, কি হলো, কথা বলছিস না কেন? এত রাতে ছাদে কি? আমি আমতামতা করে বলি, পড়তে পড়তে ঘুম পাচ্ছিল, ঘুম কাটাতেই ছাদে আসা। আমি চলে যাব একটু পর পূর্ব ভাই। শব্দগুচ্ছগুলো পেট থেকে বের করে দিয়ে ফুস করে শ্বাস ছাড়ি। সামনে তাকাতেই পূর্ব ভাইয়ার নীলমণি বিশিষ্ট চোখ যুগলে আমার দৃষ্টি আবদ্ধ হয়। তিনি আমারই দিকে তাকিয়ে আছেন, কেমন ঘোর লাগা দৃষ্টি নিয়ে। তার নীল চক্ষু জোড়ায় বেশিক্ষণ তাকাতে পারলাম না। কেমন সম্মোহিত দৃষ্টি। চোখ দিয়ে তিনি যেন আমায় কত কথা বলছেন, বলতে চাইছেন। পূর্ব ভাইয়া পেছন থেকে সরে গিয়ে সামনে আগান। রেলিংয়ে ভর দিয়ে এক হাতে ইশারা করে আমায় সামনে ডাকেন। আমি কুটি কুটি পায়ে সামনে গতেই তিনি আমার হাত থেকে কফি মগটা খপ করে কেড়ে নেন। হতভম্ব হয়ে যায়। কফি মগটা হাতে নিতেই তিনি তার রক্তিম ঠোঁট যুগল স্পর্শ করে চুমুক দেন।
আমি অবাক চাহনি দিয়ে তাকিয়ে আছি তার মুখ মানে। পরক্ষণে বলি, ভাইয়া কফি খাওয়ার হলে আমাকে বলতেন, আমার এটো করাটা খাচ্ছেন কেন? ওইটা রেখে দিন, আমি নতুন করে বানিয়ে আছি। আমার কথা তিনি শুনলেন কিনা জানেনি। বাইরে দৃষ্টি রেখে দ্বিতীয়বার কফি মগে চুমুক দেন। পূর্ব ভাইয়ার এমন রূপ দেখে জ্ঞান হারাতে মন চাইছে। উনি কখনোই এটো করা খাবার বা অন্যের ঝুটা খাবার খান না। তবে এসব কি? কাঁদো কাঁদো চাহনি দিয়ে চেয়ে আছি, কিছুই বোধগম্য নয় আমার। হঠাৎ তিনি বাহির থেকে দৃষ্টি শুয়ে আমার দিকে তাকান, ভ্রুকুচকে বললেন, এভাবে কাঁপছিস কেন? শীত লাগছে নাকি? আমি হ্যাঁ বলে দিই, কারণ সত্যটা বলা অসম্ভব। কিভাবে বলবো পূর্ব ভাইয়ের এই রূপ আমার সহ্য হচ্ছে না। তার এই বদলে যাওয়াটা, তাও আমার ক্ষেত্রে শুধুমাত্র, সেটা যে প্রতিক্ষণে আমায় ভাবায়। উত্তর পাওয়ার আশায় দিশেহারা হয়ে যায় মন। পূর্ব ভাইয়া কফি মগটা ছাদে পাতানো টি টেবিলে রেখে দেন। আমার কাছে এসে তিনি নিজের গায়ে শার্ট খুলতে শুরু করেন। তা দেখে ভয় ঝিকে ধরে। ছাদ থেকে যাওয়ার জন্য ইউটার্ন মারবো, তার আগেই তিনি তার সাদা শার্ট আমার গায়ে জড়িয়ে দেন। তার পরনে একটা ধূসর রঙের টি শার্ট, শার্টের নিচেই পরা ছিল। তিনি বললেন, ভালোভাবে শার্টটা জড়িয়ে নে, শীত কম লাগবে। আমি রোবটের মতো মাথা তুলে হ্যাঁ বলি। তার সাদা শার্টটা ভালো মতো গায়ে জড়িয়ে দিই। শার্ট থেকে একটা মনোমুগ্ধকর স্মেল আসছে। নাক টেনে ঘ্রাণ নিতেই কেমন নেশা লেগে যায়। অতঃপর নিজের ভাবনায় থু ছিটিয়ে নর্মাল হয়ে নি। ছি, চিন্তা ভাবনা কি শ্রী আমার! কাজিনকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসছে। যদিও পূর্ব ভাইয়া আমার আপন কাজিন নয়, বড় চাচা যাকে আমি সম্বোধন করি তিনি হচ্ছেন বাবার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি একজন। মেজো চাচু, বড় চাচা আর আমার বাবা, তারা তিনজনই খুব ক্লোজ বন্ধু ছিলেন। তাদের সম্পর্ক যেন মৃত্যু পর্যন্ত অটল থাকে, তাই তারা এই বাড়িটা কেনেন। তারা তিনজন একই সাথে থাকেন, সাথে আমরাও। আপুর বন্ধুরা ভাইয়ের মতো, তাই আমরাও তাদেরকে চাচা বলে সম্বোধন করি। আমাদের ফ্যামিলিকে দেখে কেউ বলতেই পারবে না আমাদের মাঝে রক্তের সম্পর্ক নেই। চাচারা আলাদা রক্তের, মাঝে মধ্যে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় এই ফ্যামিলির সদস্য হতে। কিন্তু পূর্ব ভাইয়া ম্যাটার আলাদা। তিনি একজন সাংঘাতিক লোক, মারাত্মক সাংঘাতিক। আব্বুর থেকে পূর্ব ভাইয়ের বাবা রায়ান আঙ্কেল 7 বছরের বড়, তাই তাকে বড় চাচা বলা। আর মেজো চাচু 5 বছরের বড়, তাই তাকে মেজো চাচু সম্বোধন করা হয়। বয়সের পার্থক্য থাকলেও তাদের মাঝের সম্পর্ক যেন খাঁটি হীরের মতো। মনে যখন এসব ভাবায় ব্যস্ত, আমি তখন খেয়াল হয় পূর্ব ভাই আমায় ডাকছেন। ভ্রুকুচকে বলল, কিরে, কি ভাবছিস? এভাবে অন্যমনস্ক হয়ে আছিস কেন? কিছু না পূর্ব ভাইয়া। পূর্ব ভাই আমার উত্তর পেয়ে টি টেবিলের কাছে গেলেন। এক চুমুকে কফি শেষ করে এসে ফের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ান। হেলান দিয়ে বললেন, তোর এক্সাম এপ্রিলে না? বিডির এক্সাম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কখন হয় বোর্ড এক্সাম? এপ্রিলে ভাইয়া। এখন তো জানুয়ারি চলে, 2 মাস আছে। আচ্ছা লিসেন, কাল থেকে তুই আমার কাছে পড়বি, বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। পূর্ব ভাইয়ার কথা শুনে হার্টটা বোধহয় দ্রুত বিট হচ্ছে। তিনি আমায় পড়াবেন? ইম্পসিবল, তার কাছে পড়া যাবে না, একদমই না। আমি অস্ফুট স্বরে বলি, না, আমি আপনার কাছে পড়বো না। ভাইয়া একটা ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলেন, কেন? আমি আমতামতা করে জবাব দিই, আমাকে পড়িয়ে নিজের টাইম কেন ওয়েস্ট করবেন পূর্ব? আপনার এত বড় কোম্পানি কে সামলাবে তাহলে বলেন তো? দরকার নেই আমায় পড়ানোর। আমার কোম্পানি নিয়ে তোর না ভাবলেও চলবে। কোম্পানির কাজ কানাডায়, বিডিতে না। এখানে আমি 3 মাসের হলিডেতে এসেছি, সব কিছু গুছিয়েই এসেছি। কাল সন্ধ্যায় আমার স্টাডি রুমে আসবি। আমি ফট করে বলে দিই, না, কোনোদিনও না। আপনার মতো খারুশ বদমেজাজি ফাজিল বদলোকের কাছে আমি পড়বো না কখনো। বলার সাথে সাথেই মুখ চেপে ধরি। আল্লাহ, কি বলে ফেললাম! পূর্ব ভাইকে দেখলাম তিনি চক্ষু রক্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। শুকনো ঢোক গিলে যেই পিছু ফিরে দৌড় দিব, তার আগেই কোথা থেকে তিনি এসে হাত ধরে হ্যাচকা টান মেরে দেয়ালের সাথে চেপে ধরেন। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করিনি, অনবরত কাঁপছি আমি। পূর্ব ভাইয়া নিশ্চিত থাপ্পড় মারবেন এখন। তার উত্তপ্ত নিঃশ্বাস চোখ মুখে আছড়ে পড়তে শিউরে উঠি। তিনি বোধ হয় আমার খুব সন্নিকটে। চোখ খুলতেই নজরে পড়ে তার লাল হয়ে থাকা চোখ দুটো। একদম আমার মুখের কাছে তার মাথায় এনে নিয়েছেন। দাঁতে দাঁত চেপে গম্ভীর হয়ে বললেন, একটু আগে ওইসব কি বললি? সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না?
আমি না জানার ভান করে বলি, কই কি বললাম পূর্ব ভাই? আপনি হয়তো ভুল শুনেছেন কিছু। একদম মিথ্যা বলবি না আমার কাছে দোল। থাপ্পড় একটাও মাটিতে পড়বে না তাহলে। বড় করে একটা শ্বাস টেনে নি, দুহাত দিয়ে সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দেওয়ার প্রাণপণ চেষ্টা করতে ব্যর্থ হই। অসহায় চাহনি দিয়ে তাকাই তার দিকে। পূর্ব ভাই হাসছেন, বাঁকা হাসি যাকে বলে। সেই হাসি দেখেই কলিজার পানি মনে হয় শুকিয়ে গেল। এবার সাহস নিয়ে তার দিকে মুখ আগাই। এতে প্রথমবার তিনি আমার গর্বে ভরকে যান। আমি সুযোগ বুঝে তার দুহাত ঝাড়ি মেরে এক দৌড়ে ছাদ থেকে নেমে যাই। পেছন থেকে পূর্ব ভাইয়ের ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে ভয় পেলেও থেমে যায়নি। রুমে এসে প্রশান্তির শ্বাস ফেলে দ্রুত দরজা লাগিয়ে দিই। বলা তো যায় না কখন তড়িৎ বেগে পূর্ব ভাই এসে পড়েন রুমে। বেডের দিকে নজর যেতেই ভ্রু কুচকে আসে। বেডে কিছু প্যাকেট রাখা। খুলতেই প্রথমে সামনে পড়ে একটা চিটকুট, যাতে লেখা, স্নিগ্ধ পরি, ভুলেও অন্য কোনো ছেলের সাথে মেশার চেষ্টা করবে না। কথা তো দূরে থাক, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। যেই ছেলের সাথে মিশবে তাকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো। সর্বক্ষণ আমার নজর কিন্তু তোমাতেই থাকে। চিরকুটটা পরে কি রিয়েক্ট করা উচিত আমার? কে এই লোক? হায় মাবুদ, এ আবার কোন নতুন বিপদ? পূর্ব ভাই কি যথেষ্ট ছিলেন না? ফজরের আজান কানে ভেসে আসতেই ঘুম ভেঙে যায়। বাহিরে ভোরের আলো ফুটেছে কিছুটা, পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। আমি আড়মোড়া ভেঙে বেড থেকে নামতে যাব, তখনই নজরে পড়ে পড়ার টেবিলে থাকা বক্সটার দিকে। ওইটা চকলেটের বক্স, চিরকুটের সাথে দেয়া ছিল। চকলেট দেখে খেতে ইচ্ছে করলেও খাইনি। অচেনা মানুষের দেয়া খাবার কিভাবে খাই? চুলগুলো হাত খোপা করে অজু করে নিই। নামাজ শেষ করে চট জলদি রেডি হয়ে নিচে যাওয়ার জন্য পা পারি। আজ কলেজ আছে। নিচে নামতেই সবার প্রথম চোখে পড়ল পূর্ব ভাইয়াকে। ঘরমাক্ত শরীর নিয়ে বাহির থেকে আসছেন। কালো টি শার্টটা ভিজে প্রায়, হয়তো জগিং করতে গিয়েছিলেন। আমাদের বাসায় একমাত্র পূর্ব ভাইয়াই খুব ভরে ওঠে, এটা তার অভ্যেস। পূর্ব ভাইয়াকে দেখে ভয় হচ্ছে। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জা যেন ঝাপটে ধরল। হঠাৎ তার দৃষ্টি আমার দিকে পড়ে। টিস্যু দিয়ে কপাল থেকে বেয়ে পড়া ঘাম মুছতে মুছতে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। আমি এক পা করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই তিনি ঝড়ের বেগে এসে আমার সামনে দাঁড়ান। এত তাড়াতাড়ি আমার সামনে আসাতে আমি ভয় পেয়ে পড়তে নিলেই তিনি আমার হাতের বাহু আঁকড়ে ধরে নিজের বুকের সাথে চেপে ধরেন। ভাইয়ার দৃষ্টি বুঝতে পারছি না, রেগে আছেন কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আমি তার হাত ছাড়তে নিলেই এবার তিনি আমার হাত ছেড়ে কোমর চেপে ধরেন। আকস্মিক কাণ্ডে আমি স্তব্ধ, পুরোপুরিভাবে স্তব্ধ। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধুমাত্র ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি তার দিকে। পূর্ব ভাইয়া আমার অবস্থা থেকে বাঁকা হাসি দেন। সেই হাসি দেখে শিউরে উঠি যেন। পূর্ব ভাইয়া আমার কানের কাছে তার ঠোঁট নিয়ে বললেন, কাল রাতে আমায় কি যেন বলছিলি? যেই ভয়টা পেয়েছি তাই হলো। পূর্ব ভাইয়া রাতের কথা ধরে এখনই জেরা করবেন। আমি কাঁদো কাঁদো চাহনিতে তাকাতেই তিনি ফের বললেন, কাল রাতে কথাগুলো অস্বীকার করে আবার আমায় ধাক্কা দিয়ে পালিয়েছিলি। বাহ, সাহস তো দিন দিন বাড়ছে দেখি। সরি ভাইয়া, আর এমন হবে না। কাপা কণ্ঠে কথাগুলো বলে মাথা নিচু করে নি। সাথে সাথে পূর্ব ভাই আমায় ধমক দেন, রাম ধমক যাকে বলে। আমার এখন হাত পা ছড়িয়ে ছিটে কাঁদতে ইচ্ছে করছে। আশপাশ তাকে কাউকে খোঁজার চেষ্টা করাতে ব্যর্থ হই। এত সকালে কেউই ওঠে না এই বাড়িতে। পূর্ব ভাইয়া ঝাঁঝালো কণ্ঠে বললেন, আমার সামনে একদম মাথা নিচু করবি না। মাথা তোল ফার্স্ট। কথা সমূহ কানে আসতে ফট করে মাথা তুলে তাকাই। চোখাচোখি হয়ে যায় ভাইয়ার সাথে। তার চোখ দুটো লাল, রক্তলাল বর্ণের ধারণ করেছে। কি কারণে তিনি এত রেগে? নেক্সট যাতে আমার সামনে মাথা নিচু করতে না দেখি। শুধু আমার সামনে কেন, কারো সামনেই মাথা নিচু করবি না। গট ইট? পূর্ব ভাইয়া আমার কোমর ছেড়ে দূরে গিয়ে দাঁড়ান। প্রশান্তি আসে মনে। এতক্ষণ প্রচুর আনইজিবল হচ্ছিল। সামনে তাকাতে খেয়াল করি তিনি আমারই দিকে তাকিয়ে। অপ্রস্তুত হয়ে আমি অন্যদিকে তাকাই। তখনই আমার কানে আসে পূর্ব ভাইয়ার গম্ভীর কণ্ঠস্বর, কাল রাতে যা বলেছিস মাফ করে দিলাম। ফার্দার ওইসব ওয়ার্ড মুখে আনলে ঠোঁট কেটে ফেলবো। আমি নিশ্চুপ। তিনি আবার বলেন, কই যাচ্ছিস এত সকালে? কলেজে। ওয়েট কর, আমি আসছি চেঞ্জ করে, আমি পৌঁছে দেব। পূর্ব ভাইয়া শেষের কথাটা কানে এসে বাড়ি খেতেই আমি উত্তেজিত হয়ে বলি, তার একদমই দরকার নেই ভাইয়া, আমি একাই চলে যেতে পারবো।
আমি তোকে জিজ্ঞেস করিনি, অর্ডার করেছি। চুপচাপ এখানে দাঁড়া, আমি আসছি। পূর্ব ভাইয়া সিঁড়ি দিয়ে উপরে চলে যান। আমি সেই দিকে তাকিয়ে আছি অসহায় চোখে। এই লোক কেন আমার পিছু ছাড়ে না? একে কানাডা থেকে আসতে বলেছে কে? সোফায় বসে বসে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছি। বিরক্ত লাগছে। পুরো নিউজ ফিডে খেলার নিউজ দিয়ে ভরা। সবাই আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানাচ্ছে। নিউজ ফিড ফুটবল মাঠ লাগছে প্রায়। ফেসবুক থেকে বেরিয়ে ফোন ব্যাগে রেখে দিই। কারো পায়ের শব্দ শুনে সর্বপ্রথম আমি সিঁড়ির দিকে তাকাই। এক মুহূর্তে শ্বাস যেন থমকে যায়। বেহায়া চোখ আটকে যায় পূর্ব ভাইয়ের দিকে। গাঢ় নীল রঙের শার্ট আর কালো জিন্স প্যান্ট, মারাত্মক লাগছে তাকে। শাওয়ার নিতে চুলগুলো ভেজা, লিপটে আছে কপালের কাছটায়। ভাইয়ের চুলগুলো বেশ বড় আর কুচকুচে কালো রঙের। একবার তাকালে দৃষ্টি থমকে যায়। পূর্ব ভাইয়াকে সুদর্শন লাগছে। এত সুন্দর কেন এই লোকটা? ভাবনার গহীনে থাকাকালীন কখন যে আমার সামনে পূর্ব ভাইয়া এসে দাঁড়িয়েছে তার খেয়াল নেই আমার। ভ্রু নাচিয়ে তিনি জিজ্ঞেস করলেন, এইভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে কি এভাবে নজর দিচ্ছিস কেন? ভাইয়ার কথায় থতমত খেয়ে যাই। প্রসঙ্গ পাল্টাতে বলি, আপনার দিকে কেন তাকাবো? ওই যে আপনার পিছে তাকান, নতুন পেইন্টিং করেছে যে মেজো চাচু, ইস কি চমৎকার দেখতে হয়েছে, তাই না? আমার কথায় পূর্ব ভাইয়ার চোখে মুখে রাগের আভা। বিড়বিড় করে বললেন, চাচাকে এখনই পেন্টিং করতে হলো? ডিসগাস্টিং। পূর্ব ভাইয়ের কথা আমার কানে আসে, তা শুনে মুচকি হাসি দিই। পরক্ষণে না শোনার ভান করে বলি, কিছু বললেন ভাইয়া? না। এই, কথায় কথায় বারবার ভাইয়া ভাইয়া বলিস কেন? প্রতি লাইনে ভাইয়া বলা খুব বেশি জরুরি। অনেক বেশি জরুরি। আপনি আমার সিনিয়র, সম্মান না দিলে চলে? পূর্ব ভাইয়া আমার দিকে চোখ রাঙিয়ে তাকান, তবে মুখে কিছু বলল না। অতঃপর পকেট থেকে ফোন বের করে কানে লাগিয়ে হেঁটে বাইরে চলে যান। গাড়ির কাছে আসতেই খেয়াল করি পূর্ব ভাইয়া আশেপাশে নেই। মাথা ঘুরিয়ে চারপাশে তাকাতে দূর দূরান্তে তাকে দেখলাম না। আজও এতটুকু সময়ের মধ্যে কই চলে গেল ইনি? ব্যাগ থেকে ফোন বের করে কল করতে যাব, তখনই পূর্ব ভাইয়া এসে পড়েন। তার মুখ পানে চিন্তার রেশে। তিনি বললেন, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে বস, তোকে ড্রপ করে বাবার অফিসে যাব। ভ্রু কুচকে নেই। এতই যখন ব্যস্ততা, তাহলে আমাকে একা যেতে দিচ্ছেন না কেন? আজব মানুষ। গাড়িতে বসার পর একটাও কথা বলিনি। সোজা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। বাইরে তাকিয়ে থাকার পুরোটা সময় পূর্ব ভাইয়া আমাকে আর চোখে দেখেছেন, তা বেশ বুঝতে পেরেছি। তবে কেন তাকিয়েছিলেন বারবার তা আর জিজ্ঞেস করা হয়নি। আমি অহনের কথা ভাবছি। এই কয়েকদিনে ওকে একবারও মনে পড়েনি আমার, এক মুহূর্তের জন্য না। স্ট্রেঞ্জ, আমি তোকে ভালোবাসতাম, ওকে তো আমার ক্ষণে ক্ষণে মনে করে ছিল, যেখানে আমি ওকে মনেই করি না আজকাল। যদিও মনে করার মতো সময় হয়েই ওঠে না। যখন একা থাকি তখন অহনকে ভাবতে নিলে ওই মুহূর্তে কাকতালীয়ভাবে কেউ না কেউ উপস্থিত হয়ে যান। হয় অরেন, নয়তো পূর্ব ভাই, নয়তো সায়ান ভাইয়া, আর নয়তো নীরবের কল আসে। নীরব আমার বেস্ট ফ্রেন্ড। অর্পি থেকে জেনেছিলাম ওর অহনের সাথে বেশ ভালো সংসার চলছে। এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ি। আদৌ কি আমি অহনকে ভালোবাসতাম? চিন্তাধারা কাটে বিকট হর্নের শব্দে। বিরক্ত নিয়ে হর্নদাতাকে খেয়াল করতে গেলেই লক্ষ্য হয় হর্নটা পূর্ব ভাই দিচ্ছেন। হর্ন দিচ্ছেন কেন ভাইয়া? শব্দ দূষণ করছেন, আপনাকে পুলিশে দেওয়া উচিত। আমার কথায় পূর্ব ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, পাশে তাকা, কলেজ এসে গিয়েছে। কই থাকে মন? কতক্ষণ ধরে ডাকছি তোকে। সরি, আসলে খেয়াল করিনি। ভাইয়া কিছু বললেন না। আমিও আর কথা না বাড়িয়ে ব্যাগে নিয়ে বেরোতে নিলেই তিনি ব্যাগের আংশিক অংশ টেনে ধরে বললেন, একা বাসায় যাবি না, আমি গার্ড পাঠিয়ে দেব। আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে, না হলে আমি আসতাম। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কলেজের ভেতর চলে যাই। বাম হাতের নখটা উপরে ফেলতেই চিৎকার দিয়ে ওঠে আদনাফ নামের ব্যক্তি। এই চিৎকার শুনে তৃপ্তিময়ী হাসি দেয় সামনে বসা পুরো কালো রঙের ড্রেস আপে আচ্ছাদিত লোকটি। পায়ের উপর পা তুলে হাতের প্লাগটা নাড়াতে নাড়াতে বলল, সো এখন কি সত্যি কথা বলবি নাকি আঙ্গুলগুলো কেটে ফেলবো? আদনাফ আর্তনাদ করে বলল, বলবো না, কিছুতেই বলবো না। বাঁকা হাসি দেয় সেই লোকটি। সে হাসি দেখে আদনাফ ভয়ে কেঁপে ওঠে, তবু যেন সে তার সিদ্ধান্তে অটল। লোকটি এবার ধারালো একটা ছুরি দিয়ে আদনাফের সব আঙুলগুলো একসাথে কেটে ফেলে, সাথে হাতের বাহু থেকে হাত কেটে আলাদা করে ফেলে।
আদনাফ আত্মচিৎকার দেয়। এতে যেন কিছুই যায় আসে না তার। স্বাভাবিক ভঙ্গিতে দুহাত আলাদা করে ফেলে আদনাফের শরীর থেকে। আদনাফের পেটে সেই ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। গল গল করে রক্তপাত শুরু হয় সেখান থেকে। আরেকবার আঘাত করতে নিলে আদনাফ বহু কষ্টে অস্ফুট স্বরে বলল, আর মারো না, আমি বলছি। তিনি চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে বলে, বল। চট্টগ্রামের ফ্রিপোর্টে আমাদের গোডাউন আছে, ওইখান থেকেই সারা বাংলাদেশে ড্রাগ সাপ্লাই দিই আমরা। আমাদের মূল হোতা আফজাল হোসেন, তিনি আমাদের টাকা দেয় এজন্য। আগন্তুক বাঁকা হাসে। ব্যাস এতটুকুই জানার ছিল তার। পাশ থেকে তলোয়ারের মতো ছুরিটা নিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দেয় সে। ছটফট করতে করতে মারা যায় আদনাফ। আশপাশে সবাই ভয়ার্ত চাহনি দিয়ে চেয়ে আছে, কেউ কিচ্ছু বলছে না। তাদের সে সাহস বা অধিকার নেই। এই লোকটাকে উপর থেকে অধিকার দেয়া আছে, সে দোষীকে যেমন খুশি তেমনভাবেই মারতে পারবে। বড় পোস্টে থাকে কেউ তার করা কাজে কোনো প্রশ্ন করতে পারে না। তলোয়ার দিয়ে শরীর দুভাগ করার পর যখন টিস্যু দিয়ে হাত পরিষ্কার করছিল, তখনই কেউ হন্তদন্ত হয়ে প্রবেশ করে বলল, ফাদ স্যার, ম্যাডামকে যে লোকটা সেদিন ধর্ষণ করতে চেয়েছিল তাকে ধরে এনেছি। ফাঁজ বাঁকা হাসে। আজ আরেকজনকে কঠিন মৃত্যু দেবে তার স্নিগ্ধপরের দিকে বাজেভাবে হাত বাড়ানোর অপরাধে। গ্রীষ্মকালের প্রথম ভাগ। চারিদিকে এক গুমুট ভাব বিরাজ করছে। উত্তপ্ত রোদ্দুরে মানুষের নাজেহাল অবস্থা। তবুও কাজের তাগিদে বেরিয়ে পড়েছে অনেকে। মাথায় সাদা ওড়নাটা ভালো মতো পেঁচিয়ে কলেজ বিল্ডিং থেকে বেরিয়ে আসি। ভ্যাবসা গরমে মুহূর্তেই কলেজ ইউনিফর্মটা ঘেমে গিয়ে ভিজে একাকার অবস্থা। আমি দ্রুত পায়ে কলেজ গেট পেরোতেই সামনে তাকিয়ে থতমত খেয়ে যাই। সামনে আশফি দাঁড়িয়ে। ওকে দেখে ভয় ঝেঁকে ধরে আমায়। আশফি আমার সিনিয়র, কলেজ অ্যাটাচ ভার্সিটিতেই পড়ে। আশফিকে দেখে ভয় পাওয়ার কারণ ছিল, ওকে আমি থাপ্পড় মেরে পুরো রাস্তার উপস্থিত মানুষদের সামনে অপমান করেছিলাম। যদিও অপমান করার যৌক্তিক কারণ ছিল, ও প্রতিদিন এক একটা মেয়েকে রাস্তার মাঝে বিরক্ত করে, বাজে ইঙ্গিত করে। কখনো তো দেখা যায় মেয়েদের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে তাকে হ্যারাস করছে। তবে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে, এইসব ঘটনা রাস্তার মাঝে হতে দেখেও কেউ মুখ ফুটে কিছুই বলে না। তবে আমার সহ্য হয়নি, তাই প্রতিবাদ করেছি। কিন্তু তার পরদিনই আমাকে তার চেলাপেলা নিয়ে কলেজে এসে শাসিয়ে গিয়েছে যে সে আমাকে ছেড়ে কথা বলবে না। পরে জানতে পারি ও সন্ত্রাসী, এর জন্য বেশি ভয় লাগে। ওই দিন পাত্তা না দিলেও আজ ভয় হচ্ছে আশফিকে দেখে। কারণ আমি এখন যেখানে রয়েছি সেখান থেকে হাজারটা চিৎকার দিলেও কেউ শুনবে না। আমি উল্টো ঘুরে চলে যেতে নিব, তখনই আশফি এক প্রকার দৌড়ে এসে আমার হাত চেপে ধরে শক্তভাবে। ব্যথায় চিৎকার দিতে গিয়েও থেমে যাই। ভয়াত দৃষ্টিতে আশফির দিকে তাকাতেই খেয়াল করি সে শয়তানি হাসি দিচ্ছে। আমি স্বাভাবিক কণ্ঠে বলি, কি সমস্যা, হাত তোলেন কোন সাহসে? আশফি বিশ্রী হেসে বলল, ভুলে গেছো সোনা, সেদিন বলেছিলাম না প্রতিশোধ নিব, আজ সেই প্রতিশোধ নিতে এসেছি। আমি ভয়ে কুঁকড়ে গেলেও তার সামনে প্রকাশ করলাম না, এতে আশফি আমায় দুর্বল ভাবতে পারে। কড়া কণ্ঠে বলি, জেলে যেতে না চাইলে সোজা হাত ছাড়ুন, আর আমার কাছে ঘেসবেন না কোনোদিন। আশফি হাত ছাড়ার বদলে দু হাত চেপে ধরে পিঠে বিশ্রীভাবে স্পর্শ করে। হলুদ দাঁতগুলো দিয়ে হেসে বলল, সারার জন্য তো ধরিনি, সেদিন আমায় অপমান করছিলি না, থাপ্পড় মেরেছিলি না আবার? কোন হাত দিয়ে যেন, বাম নাকি ডান? ও হ্যাঁ, ডান হাত। বলেই ডান হাতটা জোরে চেপে ধরে। আমি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছি। চোখের পলকেই আশফি আমার ডান হাত মুচড়ে ভেঙে দেয়। খুব জোরে চিৎকার করে কেঁদে দিই আমি। ব্যথায় চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে, হাতটা লাল হয়ে গেছে। আশফি ফের অপ্রীতিকর হেসে বলল, মাত্র এতটুকু ব্যথায় কান্না করে দিলেই মাত্র তো শুরু, এবার তোর পুরো শরীরে ব্যথা করে দিব। কথা সম্পূর্ণ করে আশফি আমার চোখ মুখ একটা স্প্রে করে দেয়। মাথা ঝিম দিয়ে ঘুম পাচ্ছে খুব। সেন্সলেস হওয়ার আগে খেয়াল করলাম আশফি আমার কাঁধে তুলে নিচ্ছে। অতঃপর চোখ চুগুল বন্ধ হয়ে যায়, আর কিছুই মনে নেই। 3 ঘন্টা পর প্রচণ্ড মাথা যন্ত্রণা নিয়ে চোখ খুলি, তবে হাত পায়ে একদমই নড়চড় করতে পারছি না। ভালোভাবে নিজের দিকে তাকিয়ে খেয়াল করি আমার হাত চেয়ারের সঙ্গে বাঁধা। হুট করে মনে পড়ে কলেজের ঘটনা। ভয়ে শিউরে উঠি আমি। ফুপিয়ে কেঁদে দিয়ে চারিপাশে লক্ষ্য করি। এখানে যে আমি আশফি আটকে রেখেছে তাই একদম নিশ্চিত আমি। আশেপাশে তাকাতে খেয়াল হয় এটা একটা পরিত্যক্ত টিনের ঘর।
খুব বাজে গন্ধ ভেসে আসছে চারপাশ থেকে। গন্ধটা ঠিক কিসের তা বোঝা যায় না। টিনের ঘরটায় চেয়ার ব্যতীত রয়েছে সামনে বিছানা, একটা খড়কুটোর বিছানা। এটা লক্ষ্য করে যা মনে হলো কিছু সময় আগেই তা তৈরি করা। পুরো ঘরটায় ধুলো মাখা। নিজের দিকে তাকিয়ে একবার পরখ করে নেই, না সব ঠিক আছে। ডান হাতটা একদমই নাড়ানো যাচ্ছে না, ব্যথায় শ্বাস আটকে আসার উপক্রম। হাতটা কালচে আকার ধারণ করেছে। হাত পায়ের রশি খোলার অবস্থাতেও আমি নেই। আমি আলতো চিৎকার দিয়ে বলি, কেউ আছেন? প্লিজ হেল্প মি, আমি এখানে থাকতে পারছি না, দম আটকে যাচ্ছে আমার, এখান থেকে একটু বাইরে নিয়ে যান। বলতে বলতেই কেঁদে দিই। পূর্ব ভাইয়া মনে পড়ছে হঠাৎ। মনে প্রাণে শুধু তাকে ডাকছি, তিনি আসুক, আমায় এই নরক থেকে বাঁচিয়ে নিয়ে যাক। কিন্তু ভাইয়া কি আসবেন? ফাজ পুরো তন্ন তন্ন করে দোলাকে খুঁজছে। ওর অবস্থা দেখে সবার ভীত মন গলে যায়। ফাজের অবস্থা দেখে ওর সাথে কাজ করা লোকদের ইচ্ছে করছে তারা একটা ম্যাজিক করে ফাজ স্যারের স্নিগ্ধ পরীকে তার সামনে হাজির করে দেয়। ফাজের বাহিরটা পাষাণ হলে ও ভেতর থেকে নরম, কারো কষ্ট চোখে দেখতে পারে না। তাই তো বিদেশ ছেড়ে দেশের মাটিতে ছুটে এসেছে। গরিব মানুষদের সুখ, আশা, আকাঙ্ক্ষার জায়গা ফাজ। আজ সকালেই ফাজের পিয়ে জানায় তার স্নিগ্ধ পরীকে কলেজ থেকে কেউ উঠিয়ে নিয়ে গেছে। তারপর থেকে ফাজ উন্মাদ প্রায়। ওর অবস্থা করুণ। বারবার স্নিগ্ধ পরীর নামে বিলাপ করে সে নিজেকে আঘাত করছে, নিজেকে দোষারোপ করছে কেন সে তাকে ঠিকভাবে রক্ষা করতে পারল না। ফাজ আপাতত ঢাকার গুলশান এলাকায় এসেছে। ইনফরমেশন পেয়ে জানা গেছে দোলাকে যে কিডন্যাপ করেছে সে তাকে গুলশানের দিকে নিয়ে এসেছে। কোনো এক পরিত্যক্ত জায়গায় তাকে আটকে রেখেছে। এটা শুনে ফাজের মনে আশার আলো চিকচিক করে জ্বলে উঠেছে। বুকে খাঁ খাঁ করছে একবার তার স্নিগ্ধ পরীকে বুকের সাথে জড়িয়ে ধরার জন্য। ইস, মেয়েটা কেমন আছে? ভালো তো? যে কিডন্যাপ করুক না কেন তার স্নিগ্ধ পরীকে একবার তাকে হাতে পেলে টুকরো টুকরো করে কেটে ফেলবে ফাজ। হাতের ব্যথায় যখন ছটফট করছি তখনই সেই টিনের ঘরটার দরজা খোলার শব্দ হলো। কেউ আসছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকাতেই দেখি আসবি। বুকে মোচড় দিয়ে ওঠে। তাকে দেখে একদমই সুবিধার মনে হচ্ছে না আমার। আসবি টিনের দরজাটা চাপিয়ে রেখে আমার কাছে বড় বড় পা ফেলে আসে। আমি ভয়ে কুঁকড়ে যাই। অজান্তেই এখন ভয়টা দ্বিগুণ হচ্ছে। মনে মনে দোয়া করছি পূর্ব ভাইয়া আসুক, একবার আসুক, আমায় এই নরক থেকে নিয়ে যাক। আমি কাপা কণ্ঠে বলি, প্লিজ যেতে দিন। আসবি আমার কথা শুনে শয়তানি হাসি দেয়। উদ্ভট একটা শব্দ করে বলে, যাওয়ার জন্য তো এখানে আসিনি ফুলটুসি, তোমাকে টেস্ট না করে কিভাবে যেতে দেই? আসবির এমন বিশ্রী কথা শুনে কান্নাটা যেন বেড়ে যায় খুব করে। চোখ বন্ধ করে একাধারে কেঁদে যাচ্ছি। তখনই অনুভব হয় আমার ঘাড়ে কেউ হাত দিচ্ছে। চট জলদি চোখ খুলতে আসবির মুখশ্রী ভেসে উঠল। ও আমার ঘাড়ে হাত দিয়েছে। গায়ে জড়ানো ওনাটা টান দিয়ে ফেলে দিতে নেবে, তখনই বিকট শব্দ হয়, টিনের দরজাটা খুলে যায়। মনে আসার আলো সন্ধান হয়। আসবি রেগে সেদিকে গিয়ে কিছু বলবে তার আগেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় সে। আমি দরজার দিকে তাকিয়ে দেখি পূর্ব ভাইয়া দাঁড়িয়ে। তাকে দেখে শব্দ করে কান্না করে দিই। পূর্ব ভাইয়া দৌড়ে আমার কাছে এসে আমার মাথা তার বুকে চেপে ধরেন। অনুভব করি তার হৃদস্পন্দন খুব দ্রুত চলছে। পূর্ব ভাই আমায় বুকে জড়িয়ে আমার হাত পায়ের বাঁধন খুলে দেন। হাত উন্মুক্ত হতে সবকিছু ভুলে তাকে ঝাপটে ধরি। আপাতত তার বুকটাই সেফ মনে হচ্ছে। তিনু আমায় শক্ত করে আগলে নেন তার বক্ষ ছাড়ে। অস্থির কণ্ঠে বললেন, তুই ঠিক আছিস দোল? কাঁদছিস কেন? কাঁদিস না আর। আমি এসে গিয়েছি না। স্টপ ক্রাইং। উত্তপ্ত রোদ্দুর এড়িয়ে আকাশে আজ মেঘের আনাগোনা, ঘন কালো মেঘ। মাঝে মধ্যে গুড়গুড় করে আওয়াজ দিয়ে জানান দিচ্ছে পৃথিবীতে বৃষ্টি আসছে, স্নিগ্ধময় বৃষ্টি। যে বৃষ্টিতে গরমের উত্তাপ ভাব, ধুলোমাখার রাজধানী ধুয়ে স্বচ্ছতায় পরিপূর্ণ হবে। অন্য সময় হলে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতাম আমি, হাতে ক্যামেরা নিয়ে ক্যাপচার করে নিতাম এই চমৎকার ক্ষণ। কিন্তু আজ, এখন এই মুহূর্তটা অন্যরকম। আমি ব্যস্ত পূর্ব ভাইয়ার কোলে বসে তার বুকে মুখ গুজে কাঁদতে। কান্নাটা আজ যেন থামতেই চাইছে না। ভাইয়ার নীল রঙের শার্টটা শক্ত করে চেপে ধরে একাধারে কেঁদে চলেছি সব সংকোচ এড়িয়ে। পূর্ব ভাইয়ের ভয়ে যে আমি জড়সড় হয়ে লুকিয়ে থাকতাম, সেই আমিই আজ তার বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদছি। পূর্ব ভাইয়া আমায় তার সাথে শক্ত করে চেপে ধরে আছেন। তার হাত পা কাঁপছে, কিন্তু কেন কাঁপছে জানা নেই। তিনি আমায় তার বুক মাঝারে খুব শক্ত করে জড়িয়ে রেখেছেন। তার কোলে বসা আমি।
আমায় এতটা জোরে তার সাথে চেপে ধরেছেন যেন আমি কোনো মূল্যবান বস্তু, ছেড়ে দিলেই হারিয়ে যাব অতল সাগরে। সময় এগোতেই কান্নাটা থেমে যায়। কান্না থামতো না আমার আরও 4-5 ঘন্টাতেও, কিন্তু পূর্ব ভাইয়ার ধমকে কান্না অটোমেটিকলি থেমে গিয়ে নিজ বাড়ি চলে গিয়েছে। আমি এখনো তার বুকে মাথা দেয়া, মাথায় কারো স্পর্শ পেতে চমকে উঠি। এটা পূর্ব ভাইয়ার স্পর্শ। তিনি আমার মুখের সামনে আসা চুলগুলোকে পিছে ঠেলে দিয়ে চোখের পানি মুছে দেন। পূর্ব ভাইয়া চোখের পানি মুছতে মুছতে বললেন, নারীদের চোখের পানির মূল্য অনেক বেশি। এইভাবে অকারণে কেঁদে মূল্যবান জিনিসটা ওয়েস্ট করছিস কেন? আমি নাক টেনে বলি, নারীদের চোখের পানির মূল্য তার প্রিয়জনদের কাছে বেশি। এখানে আমার কোনো প্রিয়জন নেই, সো কাটতেই পারি। হোয়াট ইয়োর্স? আমার উত্তর শুনে ভাইয়া আমার চুলগুলো কানের পিঠে গুজে দেন। এবার লজ্জায় আমার ক্রমশ আক্রমণ করছে। আমি তাদের আক্রমণে নুয়ে পড়েছি। অস্বস্তি হচ্ছে এবার তার কোলে বসাতে। পূর্ব ভাইয়া ফের বললেন, তার চোখের পানি তার উন্মাদ প্রেমিক ব্যতীত কেউ দেখতে পারবে না, কারণ সে তার একান্ত সম্পদ, তার সম্রাক্ষী। চোখ দুটো আমার বড় বড় হয়ে যায়, মুখ অটোমেটিকলি হা হয়ে যায়। মাই গড, পূর্ব ভাইয়া মাত্র এটা কি বললেন? কাকে উদ্দেশ্য করে বললেন? আমি চট করে তার বুক থেকে মাথা তুলে বিস্ময় নিয়ে বলি, আপনি মাত্র কি বললেন পূর্ব ভাই? কাকে উদ্দেশ্য করে বললেন? আমার কথা শুনে পূর্ব ভাই হামি তুলে বললেন, ডাফার, এটা একটা উপন্যাসের লাইন ছিল। শান্ত হয়ে যায়। এক মুহূর্তের জন্য কেন জানি আমার মনে হলো ভাইয়া এই কথাটা আমায় উদ্দেশ্য করেই বলেছেন। তার চোখে তাই বলছিল। পূর্ব ভাইয়া সোজা আমায় হসপিটালে নিয়ে আসেন। ড্রাইভারকে বাসায় ফোন দিতে বলেছেন যাতে তারা হসপিটালে আসেন। পূর্ব ভাইয়া আমায় গাড়ি থেকে কোলে করে নিয়ে হসপিটালে প্রবেশ করেন। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি মরে যাই। জাস্ট এই লজ্জার মুহূর্তটাকে স্কিপ হয়ে যায়। পুরো হসপিটালে উপস্থিত মানুষজন আমাদের দিকেই তাকিয়েছিল। অতীব লজ্জা নিয়ে পূর্ব ভাইয়াকে বলি, ভাইয়া প্লিজ নামান, সবাই তাকিয়ে আছে। পূর্ব ভাইয়া একটা রাম ধমক দিয়ে বলেন, সো হোয়াট ক্যান আই ডু স্টুপিড? নিচে নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। মিনমিন সুরে চোখ বন্ধ করে কথাটি বলি। প্রত্যুত্তর আসে, লাইক রিয়েলি? তুই উইক হওয়াতে ঠিকমতো দাঁড়াতে পারছিস না আর এতটা পথ হেঁটে যাবি? ফ্যান্টাস্টিক জোক। নাও শাট ইয়োর মাউথ, আদারওয়াইজ আই উইল স্ল্যাপ ইউ। থাপ্পড়ের কথাটা কানে আসতেই থ মেরে যায়, কারণ আপাতত ভাইয়ার হাতে থাপ্পড় খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। তিনি আমাকে একটা কেবিনে এনে বেডে শুইয়ে দেন। পকেট থেকে ফোন বের করে কাউকে 5 মিনিটের মধ্যেই আসতে বলেন। আর তখনই 2-3 মিনিটের মাঝে কেবিনে প্রবেশ করে 3-4 জন নার্স আর 2 জন মহিলা ডক্টর। সবার মুখে কেমন আতঙ্ক আর ভয়ের ছাপ। স্ট্রেঞ্জ, এরা ভয় পাচ্ছে কেন? পূর্ব ভাইয়া তাদের লক্ষ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, চেক হার কুইকলি। তার কথা শোনা মাত্র 2 জন ডাক্তার দ্রুত পায়ে আমার কাছে আসেন। আমার হাত, চোখ, পালস চেক করেন। অতঃপর একজন ডাক্তার চিন্তিত কণ্ঠে বলেন, স্যার, ম্যামের বডি একটু ওনাকে স্যালাইন দেওয়া লাগবে। হাত ভাঙেনি, মুচড়ে গিয়েছে। ব্যান্ডেজ করে রাখলে সপ্তাহখানেকের মধ্যে হাত ঠিক হয়ে যাবে। পূর্ব ভাইয়া ডাক্তারের কথা শুনে চট জলদি বলেন, যা করার জলদি করুন, আমি ওকে সুস্থ দেখতে চাই। অ্যান্ডিয়া, যা করার সাবধানে করবেন যাতে ও ব্যথা না পায়। গট ইট? সবাই মাথা নাড়ে। আমি অবাক চোখে সব দেখছি। ওনারা সবাই পূর্ব ভাইয়ের কথা এভাবে কর্মচারীর মতো মাথা নাড়ছেন কেন? এসব দৃশ্য দেখে মনে হচ্ছে পূর্ব ভাইয়া এখানকার রাজা, আর ডাক্তার্স আর নার্সরা তারা সব কর্মচারী। একজন নার্স এসে আমার বাম হাতে কানালা পরাতেই নিলেই তড়িৎ বেগে পূর্ব ভাইয়া আমার পাশে আসেন। কড়া কণ্ঠে বললেন, আস্তে করবেন। নার্স ভীত চোখে নাড়ায়। ভাইয়া এবার আমার দিকে তাকায়। তার চোখে কষ্ট, অস্থিরতার ছাপ। এমন চাহনির মানে বুঝলাম না। পূর্ব ভাইয়া বললেন, তুই জলদি সুস্থ হয়ে যাবি, একদম টেনশন করবি না। আমার তো টেনশন হচ্ছে না পূর্ব ভাই, সামান্য চোট, কিন্তু আপনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? সেটা তোর না ভাবলেও চলবে, এখন চুপ থাক। নার্স ক্যানালার হাতে লাগিয়ে স্যালাইন দিয়ে দেন। অন্য একজন নার্স এসে ডান হাত ধরে ব্যান্ডেজ করতে নেবে, তখনই ব্যথায় আমি কিছুটা কুকিয়ে উঠি। আমার অবস্থা দেখে পূর্ব ভাই ভয় পায়। নার্সের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, বলেছিলাম না ও যাতে ব্যথা না পায়, সেভাবে কাজ করবেন। লুক, দোল ব্যথা পাচ্ছে। কই থাকে ধ্যান? ঠিকভাবে কাজ করতে পারেন না তো নার্স কেন হলেন? নার্স ভয়ের তো কণ্ঠে বললেন,
সরি স্যার, আর ব্যান্ডেজ করতে নিলে একটু তো ব্যথা পাবে। নার্সের কথা অর্থ সম্পূর্ণ রেখেই পূর্ব ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, আমি কোনো কিছু শুনতে চাই না। ও যাতে ব্যথা না পায় সেভাবে ব্যান্ডেজ করুন। নার্স অসহায় চাহনি দিয়ে হাতে ব্যান্ডেজ করা শুরু করে। আমি এবার নিজেকে শক্ত রেখেছি, ব্যথাটা বাহিরে প্রকাশই করিনি, কারণ দেখা যাবে পূর্ব ভাই আবার নার্সের ওপর চিল্লানো শুরু করেছেন। বেচারা নার্স, কিন্তু তার এতটা রিয়েক্ট করার যে রিজনটা বুঝতেই পারছি না কিছুতেই।